নমস্কার। বাংলাদেশের চট্টগ্রাম এবং মিয়ানমারের চীন সাগাং কাচিন তিন দেশের এই প্রদেশগুলো বিচ্ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির পরিকল্পনা আমেরিকার নেতৃত্বে পশ্চিমের খ্রিস্টান দেশগুলো বহু বছর আগেই তৈরি করে রেখেছে। আগে তাদের এই জোটে ইসরায়েলও ছিল। তখন প্ল্যান ছিল নতুন একটা ইহুদি খ্রিস্টান রাষ্ট্র হবে এই জায়গাটাতে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের মিজোরাম ও মণিপুরে বেশ কিছু ইহুদি সম্প্রদায়ের মানুষ বাস করত, এখনো করেও, যারা নিজেদের বেনি মেনাসে বা মেনাসের বংশধর বলে দাবি করে থাকে। তাদের একটা অংশ, কিছু মানুষ, ইসরায়েল তাদেরকে নিয়েছে, তারা ইসরায়েলে চলে গেছে। গত 40 বছরে প্রায় 7,000 জন মানুষ এখান থেকে ইসরায়েলে চলে গেছেন। এখনো প্রায় 6,000-এর বেশি বেনি মেনাসের সদস্য সেখানে রয়েছেন, যাদের 2030 সালের মধ্যে ইসরায়েলে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল সরকার। আর এর ফলে প্রথম দিকে যে ইহুদি খ্রিস্টান রাষ্ট্র তৈরির পরিকল্পনার অন্যতম অংশীদার ছিল ইসরায়েল, তারা সেই জায়গা থেকে সরে এসেছে। কিন্তু তা বলে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার বাসনা যায়নি পশ্চিমী দুনিয়ার। ভেতরে ভেতরে সেই প্রচেষ্টা চালিয়েও যে যাচ্ছে তারা, তার একটা প্রমাণ মিলেছে মাত্র 3 দিন আগে। মিডিয়ার সৌজন্যে এই খবর আপনাদের নজরে পড়েছে নিশ্চয়। খবরটা হলো, কলকাতা বিমানবন্দরে এক মার্কিন নাগরিক ভারতের সন্ত্রাস বিরোধী সংস্থা এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছে। ওই একই দিনে উত্তরপ্রদেশের লখনৌ বিমানবন্দরে এবং নয়াদিল্লি বিমানবন্দরেও এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছে 3 জন করে, দু জায়গাতেই 3 জন করে, মোট 6 জন ইউক্রেনের নাগরিক, সর্বমোট 7 জন। এরা আলাদা আলাদা বিমানবন্দরে ধরা পড়েছে বটে, তবে তারা যে একসঙ্গে এক জায়গায় গিয়েছিল তার প্রমাণ পেয়েছে এনআইএ। কিন্তু তারা এসেছে আলাদা আলাদা বিমানবন্দরে কেন? এটাও একটা বড় প্রশ্ন, আসবো সেই প্রশ্নের উত্তরেও। একসঙ্গে থাকার পর এমন পৃথক যাত্রা কেন? তারা কি উদ্দেশ্যে ভারতে এসেছেন? ভারতে আসার পর কি করেছেন? আজকের ভিডিওতে আমরা সেই সব নিয়ে কথা বলবো, এবং সব শোনার পর আপনারা বুঝতে পারবেন এই উপমহাদেশে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, মায়ানমার নিয়ে এই 3টে দেশের কিছু কিছু জায়গা কেটে নিয়ে মার্কিন নেতৃত্বে পশ্চিমী দুনিয়া কি করতে চলেছে। এটা এমন এক ঘটনা যা শুধু আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, ভারতের উত্তর পূর্বে বিচ্ছিন্নতাবাদ, মিয়ানমারের অস্থিরতা, বাংলাদেশে বিদেশি ঘাঁটি তৈরি, নেটওয়ার্ক, ড্রোন ওয়ারফেয়ার এবং বড় শক্তিগুলোর ভূ রাজনৈতিক ষড়যন্ত্র, সব কিছুকে একসঙ্গে মিলিয়ে ঝুলিয়ে সামনে নিয়ে এসেছে। 15 থেকে 17 মার্চের একাধিক রিপোর্টে, যেমন হিন্দুস্তান টাইমস, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, আকাশবাণী, যেটা ভারতের রাষ্ট্রীয় বেতার কেন্দ্র, তারা জানাচ্ছে যে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী প্রাইম ইনস্টিটিউশন এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি 6 জন ইউক্রেনীয় এবং 1 জন মার্কিন নাগরিককে একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করেছে এবং দিল্লির বিশেষ আদালত তাদের 11 দিনের এনআইএ হেফাজতে পাঠিয়েছে। এনআইএ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের উদ্ধৃতি অনুযায়ী তাদের বিরুদ্ধে অভিযোগ হলো, তারা ভিসায় ভারতে এসে মিজোরামের সুরক্ষিত এলাকায় গোপনে ও বিনা সরকারি অনুমতিতে প্রবেশ করে,
সেখান থেকে মিয়ানমারে যায় এবং বিভিন্ন এথনিক আর্মড গ্রুপসের সঙ্গে যোগাযোগ তৈরি করে। আরও গুরুতর অভিযোগ হলো এই নেটওয়ার্কের সঙ্গে ড্রোন অপারেশন, ড্রোন পার্টস অ্যাসেম্বলি, জ্যামিং টেকনোলজি এবং মডার্ন ওয়ারফেয়ার ট্রেনিংয়ের কি করে যুদ্ধ করতে হয় আজকে সেই সমস্ত কিছুর সংযোগ ছিল। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি শুধুই কিছু বিদেশি প্রাইভেট অপারেটরের কাজ, নাকি এর পেছনে আরো বড় কোনো রাষ্ট্রীয় মদত আছে? আজ এখানে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব, তবে আবেগ নয়, তথ্য ধরে, স্লোগান নয়, স্তর স্তর ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে আমরা উত্তর খুঁজব। প্রথমে একদম পরিষ্কার করে নেওয়া দরকার, এই মামলায় আপাতত যে জিনিসগুলো জনসমক্ষে আছে সেগুলো হলো কয়েকজনের গ্রেপ্তারি, তাদের আদালতের রিমান্ড আদেশ, অভিযুক্তরা কোন দেশের নাগরিক, তাদের জাতীয়তা এবং এনআইএ যে অভিযোগ করেছে তার সারাংশ। একে একে বলবো সে কথা। প্রকাশ্য রিপোর্ট অনুযায়ী এই 7 বিদেশিকে 13ই মার্চ 2026-এ একটি সমন্বিত অভিযান মানে কোঅর্ডিনেটেড অ্যাকশনে ধরা হয়। এর মধ্যে আছে মার্কিন নাগরিক ম্যাথিউ আরন ভ্যান ডাইক, তাকে কলকাতা বিমানবন্দর থেকে, 3 ইউক্রেনীয় নাগরিককে লখনৌ বিমানবন্দর থেকে এবং বাকি 3 ইউক্রেনীয়কে দিল্লি বিমানবন্দর থেকে আটক করা হয়। তারা কবে ভারতে আসে? গুরুত্বপূর্ণ বিষয় হলো সবার ভারতে প্রবেশের নির্দিষ্ট তারিখ এনআইএ প্রকাশ্যে জানায়নি। এমনও হতে পারে যে সবাই একসঙ্গে না এসে ভাগে ভাগে বিভক্ত হয়ে ভারতে এসেছে, যাতে অভিবাসন দপ্তরের চোখে ধুলো দেয়া যায়, কোন রকম সন্দেহ তাদের নিয়ে না ওঠে। এনআইএর এফআইআর উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস ও অন্য রিপোর্টগুলো বলছে কমপক্ষে 14 জন ইউক্রেনীয় নাগরিক আলাদা আলাদা তারিখে সম্প্রতি ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে ঢুকেছিল এবং গ্রেপ্তার হওয়া এই 6 ইউক্রেনীয় সেই বড় দলের অংশ বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনগুলো আরও বলছে তারা ভারতে ঢোকার পর প্রথমে অসমের গুয়াহাটি যায়। মার্কিন নাগরিক ভ্যান ডাইক ওই ইউক্রেনীয় দলের সঙ্গে ঠিক কোন পর্যায়ে যুক্ত হন তা এনআইএর রিপোর্টে স্পষ্ট নয়, অন্তত স্পষ্ট হলেও সেটা সংবাদ মাধ্যম জানতে পারেনি। তবে যা জানা যাচ্ছে, এই মার্কিন নাগরিক হলেন দলটির মাথা। তার সম্পর্কে যা জানা যাচ্ছে, তিনি মার্সেনারি বা ভাড়াটে সেনার একটি দল পরিচালনা করেন এবং একজন সিআইএ অ্যাসেট। সিআইএর হয়ে বিভিন্ন গোপন অভিযানে আগেও তিনি অংশ নিয়েছেন। তিনি সিরিয়া, ইরাক, ইরান, আফগানিস্তান সহ আরও কিছু দেশে সিআইএর হয়ে গোপন অপারেশনে অংশ নিয়েছেন। ভারতীয় গোয়েন্দাদের হাতে এই তথ্য এসেছে যে ইরানের সর্বোচ্চ সুপ্রিম ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেইনিকে হত্যার পর এবং তিনি এই যে আমেরিকান ভ্যান ডাইক, তিনি একটি এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে এই লড়াইয়ে তিনি কিভাবে কতটা অংশ নিয়েছেন এবং আগামী দিনে অংশ নেবেন সেই কথাটা সেখানে তিনি বলেন তার পোস্টে। গুয়াহাটি হয়ে এই দলটা প্রথমে মিজোরামে প্রবেশ করে, বিনা পারমিটে চলে যায় সীমান্ত এলাকায়। বিনা পারমিট বলা হচ্ছে এই জন্য যে এই সমস্ত এলাকায় বিদেশিদের যেতে গেলে ভারত সরকারের অনুমতি দরকার হয়। আদালতে এনআইএর সাবমিশন থেকে জানা যায় মিজোরাম থেকে এই দলটি এবং এই দলে কতজন ছিল সেটাও কিন্তু চার্জশিটে আসেনি, আস্তে আস্তে আসবে। এই দলটি এবং সঙ্গে আরও কয়েকজন সদস্য মিয়ানমার চলে যায়।
সম্ভবত দলের কয়েকজন সদস্য মিয়ানমারের থেকেও গেছে, কারণ 14 জনের দলের 7 জন ধরা পড়লেও বাকিদের হাল হকিকত এখনো কিন্তু পাওয়া যায়নি। এনআইএর সন্দেহ এরপর দলটির একটি অংশ কয়েকজন ওখানে থেকে যায় মিয়ানমারে, এবং মিয়ানমারের যে চীন প্রদেশ আছে, চীন এবং বাংলাদেশের যে বর্ডার, সেই বর্ডার দিয়ে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে, ওই বান্দরবান এলাকায়, এই সমস্ত এলাকায়। তাদের কয়েকজন বাংলাদেশে থেকে গেছে বলেও প্রাথমিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে। প্রকাশ্য রিপোর্ট বলছে গুয়াহাটি থেকে তারা মিজোরাম যায়, কিন্তু ফরেন ন্যাশনালসদের জন্য দরকারি যে রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট, প্রোটেক্টেড এরিয়া পারমিট, সেটা তারা নেয়নি। তার মানে তারা অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করে, এবং সেখানে এথনিক আর্মড গ্রুপস, এরা কারা? মূলত খ্রিস্টান বিভিন্ন সংগঠন, তাদের সঙ্গে যোগাযোগ করে, এমনটা কিন্তু এনআইএ আদালতে তাদের সাবমিশনে বলেছে। কিন্তু ঠিক কোন দিন তারা মিজোরামে ঢোকে বা ঠিক কোন দিন মিয়ানমারে যায়, সেই নির্দিষ্ট তারিখগুলো এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। কিন্তু রিপোর্টে বলা হয়েছে তারা মিজোরাম হয়ে মিয়ানমারে একাধিকবার যাতায়াত করেছিল, বাংলাদেশেও গিয়েছিল, কিন্তু সেসব সফরের তারিখও প্রকাশ্যভাবে দেয়া হয়নি। হয়তো আস্তে আস্তে বেরোবে। এখন পর্যন্ত, কারণ যত তদন্ত হবে, যত তাদেরকে জেরা হবে, তত তো খবর বেরিয়ে আসবে। এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য যে টাইমলাইন, সেটা হলো আলাদা আলাদা তারিখে কমপক্ষে 14 জন, মানে তার থেকে আরও বেশি থাকার সম্ভাবনা। তারা ইউক্রেনের অধিবাসীরা ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসে দিল্লিতে, তারপর তারা গুয়াহাটি যায়। দিল্লি ছাড়া অন্যান্য বিমানবন্দরেও এসেছে কিনা সেটাও কিন্তু এখন তদন্ত সাপেক্ষ। তা গৌহাটি থেকে তারা মিজোরাম যায় প্রয়োজনীয় পারমিট ছাড়া, তারপর মিয়ানমারে অবৈধভাবে প্রবেশ করে। সম্ভবত দলের কয়েকজন মিয়ানমারে থেকে যায়, এরপর তারা সবাই কিংবা কয়েকজন বাংলাদেশেও আসে। সেখানে দলের অন্তত 3 জন সদস্য থেকে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। তারা মিশে আছে চট্টগ্রামে ডেরা বেঁধে থাকা মার্কিন সেনাদের সঙ্গে। বাংলাদেশ থেকে দলের এই 6 জন যারা ধরা পড়েছে তারা এবং তাদের নেতা মার্কিন মার্সেনারি ম্যাথিউ আরন ভ্যান্ডাইক গুয়াহাটিতে ফেরে, গুয়াহাটিতে একত্র হয় ও সেখান থেকে কলকাতা, লখনৌ ও দিল্লির বিমানে ওঠে 13ই মার্চ 2026-এ। আর সেদিনই তাদের এই 3 বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। কেন তারা কলকাতায় আসে? কারণ সন্দেহ করছে এনআইএ যে কলকাতাতেও তারা সন্ত্রাসী কর্মকাণ্ডটার একটা সেন্টারের মধ্যে কলকাতাকে রেখে দিয়েছে। অর্থাৎ কলকাতায় যে সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদের সাথে তাদের যোগাযোগ আছে, এবং তার জন্যই তারা কলকাতায় এসেছিল কিছু নির্দেশ কিংবা কিছু খবর দেওয়ার জন্যে। এছাড়া লখনৌতে, সেখানেও তাদের যাওয়ার কারণও হচ্ছে এইটা, লখনৌতেও রয়েছে তাদের নিজেদের লোকজন, আর দিল্লিতে তো আছেই, দিল্লির বিমানে তারা উঠেছে এবং ধরা পড়েছে। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে 7 বিদেশিকে দিল্লির এনআইএ আদালতে তোলা হয়। আদালত তাদের 27শে মার্চ পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠায়। আর এএনআই তাদের রিপোর্টে বলা হচ্ছে এই বিদেশি নাগরিকদের এথনিক ওয়্যার গ্রুপস অফ মিয়ানমার, মানে খ্রিস্টান বিভিন্ন গ্রুপ তাদের সঙ্গে যুক্ত বলে এনআইএ অভিযোগ করেছে, এবং তাদের বিরুদ্ধে দেশকে বিচ্ছিন্ন করার চক্রান্ত এবং ইউএপিএ আনঅথরাইজড অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট সহ একাধিক গুরুতর ধারায় তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া টিভি এবং মানি কন্ট্রোল, এই 3টে রিপোর্টেই বলা হয়েছে
তারা ভারতে ভালো মাত্রায় অত্যন্ত উঁচু মানের ড্রোনের পার্টস নিয়ে চলে আসে, মায়ানমারে নিয়ে যায় সেসব, সেখানকার বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ধর্মীয় সংগঠনের সঙ্গে মিলিত হয়, ড্রোন অ্যাসেম্বল করে, ড্রোন ভিত্তিক প্রশিক্ষণ দেয়, সেই সঙ্গে সামরিক কৌশল নিয়ে আলোচনা চলে। বলা যাচ্ছে, এনআইএ যেটা বলেছে, এই ড্রোনের পার্টস, ড্রোন যেগুলো সেগুলো তারা নিয়ে এসেছে ইউরোপ থেকে। এবার আসি এই ঘটনায় সিআইএ ইউক্রেন ও রাষ্ট্রীয় যোগ সাজসের প্রশ্নটিতে। মানে আমি ওই যে বলেছিলাম না, এরা প্রাইভেট অপারেটর নাকি রাষ্ট্র দ্বারা প্রেরিত সংগঠনের হয়ে এরা কাজ করছে, যা এই প্রসঙ্গের সবচেয়ে সন্দেহের ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি। গ্রেপ্তার হওয়া মার্কিন নাগরিককে অনেক রিপোর্টে ম্যাথিউ ভ্যান ডাইক নামে চিহ্নিত করা হয়েছে এবং কিছু প্রতিবেদনে তার পরিচয়ে মার্সেনারি মানে তারা হচ্ছে ভাড়াটে সেনা বা সিআইএ অ্যাসেট বলেও উল্লেখ করা হয়েছে। সিআইএ মানে আমেরিকার সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি, তাদের অ্যাসেট বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই ভ্যান ডাইকের পুরনো কর্মকাণ্ডের পুরো পরিচয় ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে প্রকাশ হয়ে গেছে। ফলে তিনি যে সিআইএর একজন এজেন্ট বা অ্যাসেট, সেটা অস্বীকার করার জায়গায় নেই আমেরিকা। ফলে দিল্লির মার্কিন দূতাবাস বেশ বিড়ম্বনায় পড়েছে। কোনো বিদেশি নাগরিক গ্রেপ্তার হলে সে দেশের দূতাবাসকে সেই সংবাদ অবিলম্বে জানাবার নিয়ম আছে। দিল্লির মার্কিন দূতাবাসকে ভ্যান ডাইকের গ্রেপ্তারি সম্পর্কে জানালে মার্কিন দূতাবাস কিন্তু খুব সতর্ক প্রতিক্রিয়া দিয়েছে। সংবাদ সংস্থা এনডিটিভি জানাচ্ছে, এই গ্রেপ্তারের পরে মার্কিন পক্ষ শুধু বলেছে তারা পরিস্থিতি জানে, কিন্তু প্রাইভেসি রিজনস দেখিয়ে আর কোনো মন্তব্য করেনি। প্রাইভেসি মানে ওরা প্রাইভেট, এই যে ভ্যান ডাইক সে প্রাইভেট সফরে এসছে, সুতরাং সেই ব্যাপারে এরা কোনো মন্তব্য করেনি। মানে সরকার, আমেরিকার যে দূতাবাস, তারা হাতটাকে গুটিয়ে নিল, ধরা পড়েছে দেখে। একই রিপোর্ট, মানে এনডিটিভি তাদের রিপোর্টে, সেখানটায় এনডিটিভি যা বলেছে ওই একই রিপোর্ট এবং দ্য প্রিন্ট সংবাদ মাধ্যমের কূটনৈতিক কভারেজ অনুযায়ী ইউক্রেন কিন্তু ঘটনাটা ফাঁস হওয়ার পর উচ্চিংড়ের মতো খুব লাফাচ্ছে, একেবারে উচ্চিংড়ের মতো লাফ। ভারতের কাছে ইউক্রেন রাষ্ট্রদূত আনুষ্ঠানিক তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শুধু তাই নয়, গ্রেপ্তার হওয়া নাগরিকদের কনসুলার অ্যাক্সেস দেওয়ার দাবি করার সঙ্গে সঙ্গে জেনেভা কনভেনশন অনুযায়ী তাদের মুক্তির দাবিও করেছে ইউক্রেনের রাষ্ট্রদূত। জানি না ইউক্রেনের এই রাষ্ট্রদূত মহোদয় কোন স্কুলে পড়াশুনো করেছেন, কেননা দূতাবাস কর্মচারীরাই কেবল দূত অবদ্ধ, মানে দূতকে হত্যা করা যায় না এই থিওরিতে গ্রেপ্তারি এড়াতে পারেন। তার মানে এই নয় যে যে কোনো ক্রিমিনাল অফেন্স করলেও বিদেশি নাগরিক হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা যাবে না। এখানে কেউ চাইলে বলতে পারেন, দেখুন এত দ্রুত কূটনৈতিক প্রতিক্রিয়া এসেছে ইউক্রেনের তরফ থেকে, মানে বিষয়টা বড় এবং তারা কিছু লুকোতে চাইছে, সেটা বলাই যায়। এবং এটা যেন সেই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি সেই গোছের হয়ে গেল, তাই না? প্রিয় দর্শক, শেখ হাসিনা সরকারের পতনের পেছনে আমেরিকার ভূমিকার কথা এখন আর গোপন কোনো খবর নয়। যারা এটা বিশ্বাস করতে রাজি নয় যে আমেরিকা এতে কোনো ভূমিকা নেই, তারা হয় জেগে ঘুমোচ্ছেন, নয় আগা পাঁচতলা ধান্দাবাজ। বাংলাদেশে সরকার বদলে সফল হয়েছিল আমেরিকা। একই সময়ে 2024-এর সাধারণ নির্বাচনে মোদি সরকারের পতন ঘটাতেও কংগ্রেসকে দিয়ে, অন্যান্য শক্তিদেরকে দিয়ে, টাকা দিয়ে আমেরিকা অনেক চেষ্টা করেছিল মোদি সরকারের পতন ঘটাতে, ব্যর্থ হয়। কিন্তু তা বলে সেই চেষ্টা ছেড়ে হাত গুটিয়ে বসে আছে আমেরিকা এমন নয়। নতুনভাবে শুরু হয়েছে, নতুন উদ্যমে শুরু হয়েছে
তাদের সমস্ত কাজ। বাংলাদেশকে গোপন চুক্তির ফাঁদে ফেলে হাতের মুঠোয় নেয়ার পর এই উপমহাদেশে একটি খ্রিস্টান রাজ্য গঠনের পুরনো স্কিম আবার তেড়ে ফুঁড়ে শুরু হয়ে গেছে, আর তারই বাস্তব প্রতিফলন এই ষড়যন্ত্র। ইতিমধ্যে ভারতের জাতীয়তাবাদী চিন্তাধারার গলা টিপে ধরার জন্য RAW মানে র এবং RSS এর বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেছে আমেরিকা। প্রকাশ্য রিপোর্ট অনুযায়ী রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংস এবং রাষ্ট্রীয় স্বয়ংসংঘ এদের বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ এসেছে ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম অর্থাৎ USCIRF এর পক্ষ থেকে। ট্রাম্প প্রশাসনের সুদৃষ্টিতে থাকা এই প্রতিষ্ঠানটি তাদের 2026 সালের রিপোর্টে র এবং RSSকে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসনের কাছে। টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস এবং নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস সবগুলো সংবাদ মাধ্যম জানাচ্ছে USCIRF মানে ওই সংস্থা তাদের রিপোর্টে র এবং RSS এর বিরুদ্ধে টার্গেটেড স্যাংশন জারি করতেও বলেছে অবিলম্বে। এটা মাত্র কয়েকদিন আগের কথা, আর তারপরই ফাঁস হলো এই বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা রাজনীতিতে ধর্ম, জাতিসত্তা, সীমান্ত, শরণার্থী স্রোত এবং মিয়ানমারের গৃহসংঘাত সব মিলিয়ে পরিস্থিতি বহুদিন ধরেই জটিল। ভারতকে বাদ দিলে এই গোটা অঞ্চলের জল ঘোলা হয়ে আছে দীর্ঘদিন ধরে, আর সেই ঘোলা জলে মাছ ধরতে নামার জন্য আমেরিকা বড় বেশি ব্যগ্র হয়ে পড়েছে। মিয়ানমারের অস্থিরতা ভারতের উত্তর পূর্বে নিরাপত্তা চাপ বাড়ায়, এটা যে নতুন কথা নয়। নীতি বিশ্লেষণ ধর্মী লেখালেখিতেও এই সীমান্ত অস্থিরতাকে ভারতের জন্য বড় কৌশলগত উদ্বেগ বলা হয়েছে। এর সঙ্গে যোগ করুন বঙ্গোপসাগর, চট্টগ্রাম, বাংলাদেশ, সেন্ট মার্টিনস নিয়ে আমেরিকার ঘাঁটি তৈরির পরিকল্পনা। আর সবার উপর যাকে বলে আইসিং অন দ্য কেক, যেটা হচ্ছে সবার উপরে যাকে দিয়ে এই কাজটা করা হবে, সে আইসিং অন দ্য কেক হচ্ছে একটি আলাদা খ্রিস্টান রাষ্ট্র। ব্যাস, এটা হলেই অপারেশন সাউথ ইস্ট সেন্ট্রাল এশিয়া পুরোপুরি আমেরিকার মুঠোর মধ্যে। এটা হলে চীন এবং ভারত দুই দেশের কোনোটাই আর মাথা তুলতে পারবে না। সুতরাং শুধু সাবধান ভারত নয়, সাবধান হতে হবে বাংলাদেশকেও। ঘরের দুয়ারে খ্রিস্টান রাষ্ট্র তৈরি হলে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু ইরাক, ইরান, সিরিয়ার মতো হবে। আজকে মধ্যপ্রাচ্যে যা হয়েছে এবং যা হচ্ছে, ঠিক না? আসসালামু আলাইকুম। ক্ষমা করবেন, আমি শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি দুইটা মানুষ সম্পর্কে কোনো আলোচনা করি না এবং তাদের কোনো ইনফরমেশনও কখনো পিক করি না। এখন পর্যন্ত আমার সেই রেকর্ড নাই। একটা দুইটা ইলেকশনের সময় টুকটাক তারা যখন ডক্টর ইউনূসের দিক থেকে একটু রূপ বদল করার চেষ্টা করছে, যেই ডক্টর ইউনূসকে নবী, মহানবী, একেবারে বলতে গেলে মহাপুরুষের জায়গায় নিয়ে গিয়েছিলেন ওই বিদেশি দুজন ব্লগার পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন, তখন আমরা একটু ভেবেছিলাম যে এটাই তো স্বাভাবিক, তারা এরকম করবেন। তারপরে বহু কিছু, আমি আর অভিযোগের দিকে যেতে চাই না, কিন্তু তারা যখন আবার ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বলতে শুরু করেন তখন আমার খটকা লেগেছিল যে আসলে ভেতরে কি অনেক কোনো গড়বড় আছে কিনা। আজকে অনেকদিন পর সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে অনেক সময় সামনে আসে, আমি যে সজ্ঞানে তাদের ফলোয়ার কিনা এটা আমি ঠিক জানি না, ইলিয়াস হোসেন আমার সাবেক কর্মস্থল ইটিভির তিনিও কাজ করেছেন বলে শুনেছি, যদিও ওই সময় আমি ইটিভিতে ছিলাম না। এবং উনি যেহেতু বাংলাদেশে অপরাধ বিট করতেন, আমি করতাম রাজনৈতিক বিট, আমার সাথে কখনো সম্ভবত আমাদের 1-2 বছরের জুনিয়র হতে পারেন বা সমসাময়িক হবে, আমার সাথে একসঙ্গে কাজ করার বা আমার সঙ্গে সামনাসামনি দেখা হওয়ার ঘটনা ঘটেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে যেহেতু সবাই চেনে, সেরকম সাধারণ একজন মানুষ হিসেবে আমি চিনি। আজকে আমার সামনে স্ক্রল করতে করতে একটা তার ফটো কার্ড আসলো এবং এই বক্তব্যটা আমাকে ক্লিক করলো। ইলিয়াস হোসেন দাবি করছে যে পিএস এর কথা না মানায় বিটিভির ডিজিকে রেজওয়ান হাসান নিজেই ফোন করে বলেন
তারেক রহমান তো রাষ্ট্রের কেউ নন, তবে কেন তার আগমন লাইভ করছেন? ডিজি সাব জানান এটা জনগণের চাহিদা। ইলিয়াস হোসেন, প্রবাসী সাংবাদিক। মানে হচ্ছে যে তারেক রহমান যখন এসছেন তখন বাংলাদেশ টেলিভিশন তার আশাটা লাইভ করছিল। ইলিয়াস হোসেনের বক্তব্য যদি সত্য হয় তাহলে ঘটনা হচ্ছে যে এটা সৈয়দা রেজওয়ানা হাসান, তৎকালীন উপদেষ্টা, মানে ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা, ডাকসাইটি উপদেষ্টা রেজওয়ানা হাসান এটা পছন্দ করেননি। পছন্দ না করে তিনি প্রথমে বাংলাদেশ টেলিভিশনের ডিজির পিএস কে বলেছেন কিছু একটা, বা প্রশ্ন করেছেন কেন এটা লাইভ করা হচ্ছে তারেক রহমানের আগমনটা। এরপরে তাতেও কাজ না হয় রেজওয়ানা হাসান বিটিভি ডিজি কে ফোন করেছেন, তাকে চার্জ করেছেন যে তারেক রহমান রাষ্ট্রের কেউ না, কিন্তু কেন তার এই আগমন লাইভ করা হচ্ছে। ডিজি বলেছেন যে এটা জনগণের চাহিদা। তার মানে কি দাঁড়ায় যে রেজওয়ানা হাসান তারেক রহমানের আগমন লাইভ হোক এটা তিনি চান নাই, নাম্বার ওয়ান, তাই তো? যে রেজওয়ানা হাসান তারেক রহমানের আগমন, তারেক রহমানের প্রচার হোক, সফল হোক, প্রসার হোক, এটা রেজওয়ানা হাসান চান নাই। আচ্ছা, সেই সরকারই তো, ডক্টর ইউনূস সরকারই তো আবার তারেক রহমানকে আসার পর থেকে সেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো পজিশনে না থাকলেও তার সমস্ত সিকিউরিটি, তাকে যে ট্রিট করা সেটা রাষ্ট্রীয় ভিভিআইপি সম্মান দিয়ে করেছিল। তাহলে কি সৈয়দা রেজওয়ানা হাসান সেগুলোতেও বাধা দিয়েছিলেন? এরপরে আসেন সাম্প্রতিক ঘটনাবলিতে। সাম্প্রতিক ঘটনাবলিতে জামাতে ইসলামী পুরোপুরি রেজওয়ানা হাসানকে বলার চেষ্টা করেছে রেজওয়ানা হাসান বিএনপির লোক। কিভাবে? যে রেজওয়ানা হাসান নাকি বলেছে, তার কথার অর্থ নাকি এরকম, যদিও আমার কাছে তা মনে হয় নাই, যে রেজওয়ানা হাসানরা জামাতকে মেইন স্ট্রিমে আসতে দেয় নাই। এটাই তো জামাতের বক্তব্য, ঘাটলে তো এটাই ধরা হয়। মানে সৈয়দ রেজওয়ানা হাসান জামাতের নাম নেন নাই, তিনি বলেছেন যে এক্সট্রিমিস্ট যারা এবং নারী ইস্যুতে যারা এক্সট্রিমিস্ট তাদেরকে মেইন স্ট্রিমে আসতে দেওয়া হয়নি, এটা ছিল রেজওয়ানা হাসানের বক্তব্য। কিন্তু এইটাকে ক্যাচ করেছে জামাত ইসলাম, নিজের গায়ে নিয়েছে, নিয়ে বলেছে যে তারা হয়তো তাদের অ্যাক্টিভিটিসে বোঝা গেল যে তারা মনে করছে যে রেজওয়ানা হাসান জামাতকে মেইন স্ট্রিমে আসতে দেয়নি, মানে ক্ষমতায় আসতে দেয়নি, তাই তো? তাহলে কোথাও খটকা লাগে না যে এদিক দিয়ে জামাতরেও আসতে দেয় নাই, আবার তারেক রহমানের আগমনও ভালোভাবে নেয়নি রেজওয়ানা হাসান? কোথায় যেন একটা গরমিল। তাহলে কি রেজওয়ানা হাসানরা তৃতীয় কিছু চেয়েছিলেন? ওই যে নির্বাচন না হওয়ার পক্ষে তিনজন উপদেষ্টার দিন রাত পরিশ্রম করা শেষ মুহূর্ত পর্যন্ত, সেটাই কি আসল মিশন ছিল? ভালো থাকে। অনেকেই ভুল বুঝে অনেক রকম রিপোর্ট দিয়ে থাকে। যেমন ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন আজকে পর্যন্ত কিন্তু যে 1400 লোক হত্যা হয়েছে বলে বলা হয়, তাদের কিন্তু কোনো তালিকা প্রকাশ করতে পারেনি। সরকারের পক্ষ থেকে 800-র বেশি তালিকা প্রকাশ করা হয়েছে, যদিও কোনো তারিখ উল্লেখ করা হয়নি। সুতরাং এই যে ভুল তথ্যগুলো, এমনকি এই যে হিউম্যান রাইটস কমিশনের চিঠির কথা বললাম, হিউম্যান রাইটস ওয়াচের চিঠির কথা বললাম, অ্যামনেস্টির কথা বললাম, তারাও কিন্তু উল্লেখ করেছে 1400-র কথা, কারণ তারা দেখেছে যে জাতিসংঘের রিপোর্টে সেটি আছে। কিন্তু এটা যে ভুল, এটা জাতিসংঘের সংশোধন করা উচিত বলে আমি মনে করি। কারণ তারা যেহেতু তালিকা দেখাতে পারছে না, এবং ব্যক্তিগতভাবে আমি তাদের অফিসে গিয়েছিলাম, তারা বলছে উই গট ইট ফ্রম রিলায়েবল সোর্সেস, কিন্তু রিলায়েবল সোর্সেস কি এবং কোথা থেকে তারা পেয়েছে এই কথাগুলো তারা একদম বলেনি। গেলে তারা বুঝে এই কথা সত্য কথা, এবং তারা যখন ডকুমেন্টগুলো দেখানো হয়, প্রমাণগুলো দেখানো হয়, তারা সেটাকে সিরিয়াসলি নেয় এবং তারা কথা বলে। পরিস্থিতি এই জন্যই কিন্তু ডক্টর ইউনূস কিন্তু ক্ষমতায় দীর্ঘ সময় থাকতে চেয়েছিল, পারে নাই। কিন্তু আন্তর্জাতিক প্রেশার যখনই দেখছে বন্ধু হারা হচ্ছে, ইংল্যান্ডে গেলে প্রাইম মিনিস্টার দেখা করে না, ইটালিতে গেলে প্রাইম মিনিস্টার দেখা করে না, ফ্রান্সে গেলে প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট দেয় না, তখন সে বুঝতে পেরেছিল। সেই জন্যই কিন্তু সে যে নতুন একটা নির্বাচন দিয়ে কোনোভাবে বেঁচে যাওয়ার চেষ্টা করছে। আর তার যে ব্যবসা বাণিজ্য যা ছিল তা তো এক্সপ্যান্ড করার যতটুকু সেটুকু করে নিয়েছে, সুতরাং তাকে তো আর সে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বাংলাদেশে কি সেই পরিস্থিতি ছিল বা আছে? আমার বাসাটাকে, পৈতৃক বাসা, আমি নিজের কোনো কি নেই, 3তলা বাসা সিরাজগঞ্জে 2 দিন ধরে পোড়ানো হয়েছে, এবং তার জন্য আমি একটা মামলা করতে পারিনি। আমাদের আওয়ামী লীগের 4 তারিখে সিরাজগঞ্জে 31 জন মারা গেছে, তার মধ্যে একটা প্রেস ক্লাবের মধ্যেই 6 জনকে হত্যা করা হয়েছে, পরবর্তীতে একজন 7 জন, এবং একটা বাড়িতে 3 জন পুড়ে মারা গেছে। আমরা একটা মামলাও করতে পারিনি আজকে পর্যন্ত। সুতরাং পুলিশ হত্যার মামলা তো পুলিশ করেছে বরঞ্চ আমাদের বিরুদ্ধে, আর একটি ঘটনার মামলা কখনোই ফৌজদারি আদালত 2টি করা যায় না, একটি মামলাই করতে হবে যে কোনো একটি ঘটনার জন্য। তবে আইসিটি দেখলাম একটু নিয়মের পরিবর্তন করেছে নিজেদের স্বার্থ রক্ষার জন্য। যে কোনো মামলা তারা 2 ভাবে করছে, একটা শেখ হাসিনার বিরুদ্ধে জননেত্রীর বিরুদ্ধে তারা একটা রায় দিয়ে দিচ্ছে, পরবর্তী ওই মামলা অন্যদের ফাঁসানোর চেষ্টা করছে।
এটা আসলে আইন নয়। ফৌজদারি আদালতে কোনো ঘটনার জন্য একটি মামলা হবে, একটি ঘটনার জন্য একটি মামলা, এবং সেটা তার সাথে যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, চার্জশিট চেঞ্জ হতে পারে, কিন্তু কখনোই একটি ঘটনার জন্য দুটো মামলা হয় না। আর বাংলাদেশের পরিস্থিতি এমন নয় যে আপনি আসলে মামলা করতে পারবেন এখন।